আচ্ছা, আমরা গতদিন শিখেছিলাম হচ্ছে, আমি যদি একটু আগের দিনের স্লাইড দেখি, আমরা এখান থেকে হোমওয়ার্ক করেছিলাম, মোটামুটি সবারই ঠিক ছিল, দুই একজন এই যে এই ওয়া আন এই নুনের সাকিনটা দেখতে খেয়াল করেননি। হ্যাঁ, তো আমি এরকম কয়েকজন ছিলেন, আমি তাদেরকে ঠিক করে দিয়েছি যারা যারা আমাকে হোমওয়ার্ক পাঠিয়েছিলেন। আর একটা জিনিস হচ্ছে, অনেকে এই যে তানউইন দেখেই ভাবছেন যে এটা হচ্ছে আহ, ইধার, বাট ইধার হতে গেলে তার পরের আহ, অক্ষরটাতে আপনার থ্রোট লেটার থাকতে হবে। যেমন এখানে দেখেন, শুআই বুন আলা, কারণ বুনের পরে হামজা আছে, তার মানে আমাকে তানউইন আমরা অবশ্যই ধরবো, কিন্তু তানউইনের পরের লেটারটা অবশ্যই থ্রোট লেটার হতে হবে। যদি না হয় তাহলে আমার ওটা ইধার না। হ্যাঁ, এবং ইধার মানে হচ্ছে ক্লিন উচ্চারণ করা, তাই না? আমরা পড়েছিলাম হচ্ছে ক্লিয়ার প্রোনাউন্সিয়েশন অফ নুন, এটাই তো ছিল গত ক্লাসে, তাই না? জি। আচ্ছা, আজকে আমরা যেটা শিখবো, দেখেন এই রুলের নাম হচ্ছে ইদঘাম। হুম, ইদঘাম রুলসটা, এখানে এটা বলা হচ্ছে হচ্ছে দেখেন ইদঘাম রুলসের এখানে মিনিং লেখা আছে টু মার্জ, অথবা এই মিনিং গুলা মনে রেখেন। হ্যাঁ, টু মার্জ। তাহলে প্রথম রুল আমরা শিখেছিলাম ইজহার, ইজহার মানে ছিল হচ্ছে ক্লিয়ার, আর আজকে হচ্ছে ইদঘাম মানে হচ্ছে মার্জ, তার মানে কিছু না কিছু মার্জ হবে। কি মার্জ হবে? দেখেন এখানে লেখা আছে টু ওয়ার্ডস নিড টু বি মার্জ, মানে দুইটা ওয়ার্ড মার্জ হবে, অর ব্লেন্ডেড ইন প্রোনাউন্সিয়েশন, মানে যখন উচ্চারণ করবো তখন একসাথে উচ্চারণ করবো দুইটা ওয়ার্ড। মনে রাখেন দুইটা ওয়ার্ড, আমি যেন আন্ডারলাইন করে দিয়েছি, দুইটা ওয়ার্ড। তার মানে ইদঘাম এই রুলটা কাজ করে হচ্ছে দুইটা ওয়ার্ডের মধ্যে, নট ইন ওয়ান ওয়ার্ড। আমরা অন্য অন্য জায়গায় পাবো হয়তো যে নুন সাকিনটা হয়তো একটা ওয়ার্ডের মধ্যে থাকতে পারে, অথবা একটা ওয়ার্ডের মাঝখানে থাকতে পারে, কিন্তু কখনো এরা মার্চ করে না। আর এই রুলসটা হচ্ছে এরা মার্চ করে। কিভাবে মার্চ করে দেখেন, কি বলছে, ফার্স্ট ওয়ার্ড এন্ডস উইথ নুন সাকিন অর তানউইন, মানে দুইটা ওয়ার্ড থাকবে, তার প্রথমটা শেষ হবে হচ্ছে নুন সাকিন দিয়ে অথবা তানউইন দিয়ে, এবং দ্য নেক্সট ওয়ার্ড স্টার্টস উইথ ইদঘাম লেটার্স, মানে তার পরের যে শব্দটা শুরুই হবে হচ্ছে ইদঘাম লেটার দিয়ে। এখন আমাদের জানতে হবে ইদঘাম লেটার কোনটা, সেটা আমি দেখাবো, এই ডান দিকে নিচে যেটা লেখা আছে সেইটা। বাট ইদঘাম লেটার যদি থাকে তখন হবেটা কি? তার মানে দেখা যাচ্ছে যে একটা প্রথম শব্দটার শেষে থাকবে হচ্ছে নুন সাকিন। নুন সাকিন মানে হচ্ছে নুনের উপরে সুকুন থাকবে, অথবা নুনের উপরে কোনো আহ হারাকা থাকবে না, অথবা তানউইন, এই তিনটা ক্ষেত্রেই তো হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম ওয়ার্ডটা শেষে। আর পরের ওয়ার্ডটা শুরুতেই ইদঘাম লেটার যদি হয়, তখন এই নুনটা আমরা আমরা এই দুইটা শব্দকে একসাথে উচ্চারণ করে পড়বো। এটা হচ্ছে ফার্স্ট কাজ। আমরা যে প্রথমে মার্জিং বললাম, যে টু ওয়ার্ড মার্জিং, তার মানে এরকম একটা সিচুয়েশন যদি হয় যে প্রথম ওয়ার্ডের শেষে একটা নুন সাকিন আছে, এবং সেকেন্ড ওয়ার্ডের শুরুতে একটা ইদঘাম লেটার আছে, যদি এরকম থাকে তাহলে এই দুটা শব্দকে আমি একসাথে করে উচ্চারণ করব, উই উইল মার্জ দেম টুগেদার। হ্যাঁ, এবং এই যখন মার্জ করব তখন আমার গুণনা করতেও পারি নাও করতে পারি, ডিপেন্ডিং অন যে কোন ইদঘাম লেটারটা আছে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে গুণনা আসবে, সবগুলাতে আসবে না, কিছু কিছুতে আসবে। এখন আমরা শিখে আগে ঈদগাম লেটার কোনগুলা, তারপরে আমরা মানে গুন্নাটা বুঝবো। বাট আমরা কিন্তু গুন্না জানি, তাই না? গুন্না মানে কি, নাকে তুলে গু গু এরকম করা। হ্যাঁ, তো এই যেহেতু আমরা মার্চ করব আর এখানে একটা নুন সাকিন অলরেডি আছে, সেটাকে আমরা মার্চ করার সময় ওই গুন্না না নাকের সাউন্ডটা দিব, যেটা আমরা ইধারে কিন্তু দেই নাই, তাই না? আমরা বলেছিলাম যে আমরা নুন সাকিন উচ্চারণ করব, কিন্তু আমরা কোনো আম, এ, কোনো গুণনা করব না। বাট এখানে আপনি গুণনা করার সুযোগ পাচ্ছেন, তবে সব সময় না, দুইটা ক্ষেত্রে করতে পারবেন না, বাট বাকিগুলোতে ক্ষেত্রে করতে পারবেন। দেখেন ইদঘাম লেটার কোনগুলা সেটা আমাদের একটু মনে রাখতে হবে। এই দেখেন, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এই ছয়টা লেটারকে বলা হয় ইদঘাম লেটার। তার মানে প্রথম দিন আমরা ইধারে শিখেছিলাম ছয়টা, আর আজকে এখানে শিখছি ছয়টা। প্রথম দিন ইধারেরটা আমরা যেহেতু জানতাম, ওই আমরা অনেক আগেই শিখেছি যে থ্রোট লেটার গুলা, এই জন্য আমাদের ওটা মুখস্থ আছে। বাট এইটা আমাদেরকে মনে রাখার জন্য আমি একটা আহ, শব্দ বানিয়ে বলছি, সেটা হচ্ছে ইয়ার মালুন। এটা যদি মনে রাখতে পারেন তাহলে মনে রাখবেন যে ঈদগামে কি কি আছে। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এগুলো হচ্ছে ঈদগাম লেটার। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, ইয়ার মালুন। হ্যাঁ, মনে থাকবে
ইনশাল্লাহ। এখন মনে রাখতে হবে শুধু এই অক্ষরগুলা সেকেন্ড ওয়ার্ডের শুরুতে থাকতে হবে এবং তার আগের শব্দের শেষে নুন সাকিন থাকতে হবে। আচ্ছা, বা তানবিন। নুন সাকিন বা নুন সাকিন তো তানবিনের ভিতরে থাকবেই, হ্যাঁ তানবিন থাকবে। আচ্ছা, এখন আমি যেটা বলেছিলাম যে এই যে 6টা অক্ষর, এই 6টা অক্ষর যদি পরে থাকে তাহলে আমাদের ইদগাম হবে। ইদগাম মানে মার্জ হবে, দুইটা শব্দ মার্জ হবে। বাট সব সময় গুন্না হবে না। গুন্না হবে হচ্ছে 4টা ক্ষেত্রে, ইয়া নুন মিম ওয়া, এই 4টা যদি থাকে নেক্সট ওয়ার্ডের শুরুতে তাহলে গুন্না হবে। বাট লাম এবং র থাকলে গুন্না হবে না, বাট স্টিল লাম এবং রতে মার্চ কিন্তু হবে। আমরা এক্সাম্পল দেখবো একটু পরে। বাট মোটামুটি হলিস্টিক্যালি রুলসটা হচ্ছে নুন সাকিন রুলের, এই রুলের নাম হচ্ছে ইদঘাম। এই ইদঘাম মানে হচ্ছে মার্জ। মার্জ হয় হচ্ছে দুইটা ওয়ার্ডের ভিতরে, যেখানে প্রথম ওয়ার্ডটা শেষ হবে হচ্ছে নুন সাকিন দিয়ে অথবা তানবিন দিয়ে, এবং সেকেন্ড ওয়ার্ডের শুরুতে ইদঘাম লেটার্স থাকবে। ইদঘাম লেটার কোনগুলা? ইয়ার মালুন, ইয়া র মিম লাম ওয়াও নুন, এই 6টার যে কোনো একটা থাকলে এই দুইটা শব্দকে আমি মার্চ করব। মার্চ করার সময় মনে রাখতে হবে শুধুমাত্র দুইটা অক্ষরের ক্ষেত্রে আমরা গুন্না সাউন্ড নিব না, সেটা হচ্ছে লাম এবং র। আর বাকি 4টা ইয়া নুন মিম ওয়াও, এই 4টার জন্য আমি গুন্না সাউন্ড বের করব নাক দিয়ে। এই হচ্ছে রুলস। এই রুলসটা কে কে বুঝতে পেরেছেন? আমি যদি র্যান্ডাম গিয়ে কাউকে জিজ্ঞেস করি, হুম। ইনশাল্লাহ বলতে পারবেন না? লিপি আপা? তো জি ভাইয়া। এই পুরো রুলস যেটা বললাম এটা একটু আমাকে বলেন তো 2 মিনিটে। আমি ভালো করে বুঝিনি ভাইয়া। তাহলে আমি যখন জিজ্ঞেস করলাম বুঝতে পেরেছেন তখন বলবেন না যে ভাইয়া বুঝি নাই? আচ্ছা, উর্মি আপা বলেন। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে তো না? জি। হুম। স্ক্রিন থেকে দেখে দেখেই বলেন। ঈদগাম মানে হচ্ছে মেইনলি দুইটা লেটারকে মার্চ করব। তাই লেখা আছে উপরে। দুইটা ওয়ার্ড ভাইয়া, সরি, দুইটা ওয়ার্ডকে প্রথম ফার্স্ট ওয়ার্ডের লাস্টের ফিনিশিং এ অবশ্যই নুন সাকিন থাকবে, কারণ আমরা নুন সাকিনের রুলস শিখছি। গুড আর গুড। সাকিন তানবিনের second- ভিতরেও থাকতে পারে। হ্যাঁ, তানবিনের ভিতরে থাকতে পারে। আর সেকেন্ড ওয়ার্ডের শুরুর লেটারটা হবে আপনার এই 6টা লেটারের যে কোনো একটা, ইয়া গুড র মিম লাম ওয়াও নুন। এর গুড। মধ্যে দুইটা ক্ষেত্রে লাম আর র এর ক্ষেত্রে গুণা ছাড়াই পড়তে পারি আমরা, আর বাকিগুলোতে গুণা সহ পড়বো। বাট মেইন কথাটা হচ্ছে আমাদেরকে মার্চ করে পড়তে হবে। পারফেক্ট, দুইটা ওয়ার্ডকে আমরা মার্চ করে পড়বো। এখন ক্লিয়ার লিপি আপা? জি ভাইয়া, জি। বলেন এবার। যা শুনলেন সেটাই বলেন। যা শুনলো আমার মোটামুটি হয়েছে ভাইয়া। সেটাই বলেন, অসুবিধা কি? আমরাই তো। আহ, লাম আর র হচ্ছে উইদাউট গুন্না। শুরুতে বলেন ঈদগাম লেটারের মানেটা কি, সে ঈদগাম কাজটা হচ্ছে কি? টু টু মার্চ। কি মার্চ করবে? এটা কার সাথে কার মার্চ হবে? উপরে দেখেন লেখা লেটারের আছে। সাথে, লেটারের সাথে। ওখানে ইংলিশে লেখা আছে টু ওয়ার্ডস। জি, এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট জি, করে লেখা আছে টু ওয়ার্ডস, তার মানে দুইটা জি। শব্দ মার্চ হবে। হ্যাঁ, লাম আর র। আরে না। সরি। আচ্ছা দুইটা, আচ্ছা এক্সাম্পলে যাই। আপনি মনে হয় অন্য কিছুর মধ্যে ব্যস্ত আছেন এই জন্য মন দিতে পারছেন না। এই দেখেন, এখন এক্সাম্পল দেখেন। আমি হচ্ছে দেরি করে ঢুকেছি তো এর জন্য আচ্ছা এখন বুঝতেছি দেখেন না। আমার স্ক্রিনে দেখেন। জি, আমরা হচ্ছি, বাকিরাও কিন্তু খেয়াল করেন, আমি ওনাকে ধরছি মানে ভেবেন না যে আপনারা সবাই বুঝে গেছেন। জিজ্ঞেস করবো একটু পরে আবার। দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে উইথ নুন আর উইথ তানউইন। তো আমরা কি জানি যে তানউইন দিয়ে, তানউইনের ভিতরেও একটা নুন সাকিন থাকে, আর নুন সাকিন তো নর্মালি নুন সাকিন, ঠিক না? জি, জি, এখন এই দেখেন মিন একটা শব্দ, তাই না? মিন। জি। তারপরে কি আছে? রব্বি। রব্বি। তার মানে এই মিন রব্বি আমরা যখন দেখি, দেখতে পাচ্ছি দুইটা শব্দ, মিন একটা শব্দ, রব্বি একটা শব্দ, তাই না? জি, কিন্তু যেহেতু নুনের উপরে সকুন আছে,
তাহলে আমাকে নুন সাকিন রুল একটা বসাতে হবে এখানে। কোন রুলটা বসাবো? আমরা এই পর্যন্ত শিখেছি হচ্ছে ইধার। ইধারের রুলটা কি ছিল? যে নুন সাকিনের পরের যে লেটারটা সেইটা যদি ইধার লেটার হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর আরটা মানে রটা ইধার লেটার না, তাই না? ইদঘাম, জি তাহলে এটা কি লেটার? এটা হচ্ছে ইদঘাম লেটার। ইদঘাম আমরা ইদঘাম লেটার জানি, হ্যাঁ, 6টা ইদঘাম লেটার, ইয়ার মালুন, ইয়া র মিম লাও ওয়াও নুন, হ্যাঁ, জি এই 6টার একটা। তার মানে এখন আমি পেয়ে গেলাম যে মিন এবং রব্বি এই দুইটাকে আমি মার্চ করব। মার্চ করাই হচ্ছে ইদঘাম লেটারের কাজ, মানে ইদঘাম রুলস এর কাজ। তাহলে মির রব্বির ভিতরে এই যে মিনটা বাদ হয়ে যাবে এবং মির রব্বি হবে, জি নুন সাকিনটা বাদ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, জি এই জিনিসটা এখানেও দেখেন, এই যে রাম দিয়ে এই যে গফুরন, তাই না? জি গফুরন, এখানে একটা নুন সাকিন আছে, তারপরে একটা র আছে। যেহেতু এই নুন সাকিনটা পড়ে যাবে, তাহলে যে গফুরর রহিম, ঠিক আছে? এই জিনিস সব জায়গায় হচ্ছে, দেখেন এই যে লা মিন লাদু দুন্না, এই মিনের নুনটা পড়ে যাবে মিল্লাদুন, ঠিক আছে? জি সেম জিনিস দেখেন এখানে কাথিরন লা আল্লাহ, তাহলে কাথিরল্লা আল্লাহ, ঠিক আছে? তার মানে এইটা একটা শব্দ, আর এই যে লা আল্লাহ কুম আর একটা শব্দ, এই দুইটা মার্জ হয়ে যাচ্ছে। আমরা পড়ার সময় আলাদা আলাদা করে পড়বো না যে কাথিরন লা আল্লাহ কুম, না, কাথিরল্লা আল্লাহ কুম, জি ঠিক আছে? এখন র এবং লামের জন্য আমাদের জিনিসটা সোজা, কিন্তু তারপরের গুলাতে একটু ঝামেলা আছে, ইয়া আর ওয়াওতে গেলে একটু ঝামেলা আছে, সেইটা আমরা আজকে শিখবো। বাট ফান্ডামেন্টালটা আমরা বুঝতে পারছি নাকি? ফান্ডামেন্টাল কি সবার ক্লিয়ার? আপনি বোঝানোর সময় বুঝতেছি, পরে গন্ডগোল লাগবে। অসুবিধা নেই, খুলে পরে গেছে। গন্ডগোল লাগলে তো আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করতে করতে আমাদের মনে থেকে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রথমে দেখি, আমরা ওই প্রত্যেকটা লেটার দিয়ে দেখব। প্রথমে দেখি হচ্ছে লাম দিয়ে। এক্সাম্পল একটু আগে যেটা বুঝাচ্ছিলাম, দেখেন ওয়াই লুল, এখানে আমরা ওয়াই লুন না পড়ে আমরা কি করি, এই নুনটাকে ফেলে দিই। দেখেন নুনটাকে এখানে ফেলে দিচ্ছে, তাই না? এখানে ছিল ওয়াই লুন, লুনের নুনটা ফেলে দিয়ে ওয়াই লু হয়ে গেছে, তাহলে ওয়াই লুল্লি। ওকে, ক্লিয়ার এ পর্যন্ত? কারো ক্লিয়ার না থাকলে আনমিউট করেন, আর যারা বুঝে গেছেন তাদের সমস্যা নাই, যারা বোঝেন নাই তারা আনমিউট করে আমার সাথে কথা বলেন। আচ্ছা, দেখেন, ওই যে এটা তো মানে ডাবল কাসরা, ডাবল দাম্মা এবং ডাবল ফাথার সব সব একই একই নিয়ম হবে। ওই যে হ্যাঁ, এটা যেটা তানউইন, তানউইন, আমরা আগেরটা দেখলাম ফাথা, আর এখন হচ্ছে দাম্মা, তাহলে কাসরার ক্ষেত্রেও একই, মানে একই কথা, একই কথা, একই কারণ কথা। এর ভিতরে তো একটা নুন সাকিন আছে, সেই নুন সাকিনটা পড়ে যাবে। দেখেন এখানে লুন আছে, লিন হতে পারতো, লান হতে পারতো, যেটাই থাকতো এই নুনটা পড়ে যেত আর নর্মাল হারাকাটা থেকে যেত। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে কি ওয়াই লুল, ওয়াই লু হয়ে গেল, জাস্ট ওয়াই লুল, লু, ওয়াই লু। তারপরে এই যে পরের লামের উপরে তো সাদ্দা অলরেডি আছে, আপনি ওটা জুড়ে ফেলতেছেন, ওয়াই লুল্লি। হ্যাঁ আচ্ছা। মানে সোজা কথা, এখানে যে লুন ছিল এই নুনটা পড়ে যাবে, হুম, নুনটা ওখানে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। নুন আছে, আর যেগুলো সরাসরি নুন থাকে সেটাও অফ হয়ে পরে আপনার ওটার সাথে লাগবে, মার্জ হয়ে যাবে যেটা আর কি। আমি তো এখানে লাম দেখতেছি আপাতত, না না, লামে। এখানে এলাম, আগেরটা দেখালেন নুন, তাহলে মানে নুনের উপরে শুধু সাকিন ছিল, তো হচ্ছে আচ্ছা সে আচ্ছা, ঠিক আছে, আগে আমরা এটা যেটা বুঝাচ্ছি এটা দেখেন, এইটাতে যাই। ওটা ওইটা তো আমি অলরেডি একসাথে শিখা। অনেকগুলো এক্সাম্পল একসাথে দেখেছিলাম, তো এখন আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখাবো, লাম দিয়ে দেখাবো, র দিয়ে দেখাবো, মিম দিয়ে দেখাবো। হ্যাঁ, লাম দিয়ে এই জায়গাটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, বুঝতে গুড, ঠিক আছে। এবার নিচে দেখেন, র দেখেন, আন র আন র আহু, হ্যাঁ, হুম, এই যে নুনের উপরে শকুন আছে, হ্যাঁ, যখনই আমি ইদঘাম লেটার পেয়ে গেলাম, কারণ নুনের উপরে শকুন তারপরে হচ্ছে র, তার মানে এটা হচ্ছে ইদঘাম লেটার। আমি পরের কি করব, এই নুনটা পড়বো না, না পড়ে করব হচ্ছে আর আর রয়, আর রাইয়া, ঠিক আছে, নুনটা পড়বো না। এখানে তাহলে কি হবে, আর র। আর র, নুনটা পড়ে যাবে, নুনটা নাই, আচ্ছা, আর র। হুম, সোজা কথা হচ্ছে ইদঘাম, ইদঘাম
যখন আমার থাকবে ইদগামের রুলসটা আমার যখন ইমপ্লাই হবে, তখন নুনটা আর উচ্চারণ করব না, না করে একটা গুন্না উচ্চারণ করব যদি লাম এবং র না হয়। আর পরের যেহেতু লেখা এখানে লাম ও রতে আমি গুন্না উচ্চারণ করতে পারছি না, বাট পরের যে 4টা অক্ষর থাকবে 4টা অক্ষরে আমি গুন্না উচ্চারণ করবো নাক দিয়ে, কিন্তু নুনের উচ্চারণ করব না। নুনের ক্লিয়ার উচ্চারণটা শুধুমাত্র কোথায় হবে? প্রথমটা ওই যে ইধার রুল যেটা আধার। করছিলাম, শুধু ওইখানে আমি নুনের ক্লিয়ার উচ্চারণ করব, যার জন্য আমি বারবার বলছি ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, মানে ওটা ক্লিয়ার উচ্চারণ হবে। বাট এখানে এসে নুনের আর উচ্চারণ হবে না, হুম, নুনের উচ্চারণটা নাকের ভিতরে ঢুকে যাবে, এরকম হবে। কিন্তু যেহেতু লাম এবং রতে গুন্না করা যায় না, এই জন্য এখানে কোনো নুনের সাউন্ডই থাকবে না, গুন্না বুন্না কিছু থাকবে না, শুধু মার্জ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, আচ্ছা, এর পরের রুলটাতে যাই, এখন জিনিসটা ক্লিয়ারলি বোঝা যাবে। দেখেন মিম দিয়ে, এখানে দেখেন বি সুরতিন, তাই না? সুরতিন মিন, তাহলে এই সুরতিন, তিনের ভিতরে নুন সাকিন আছে, এই নুন সাকিনটা নিমেষ একটা নুন অফ হয়ে যাবে আর মিমের সাথে হ্যাঁ, লেখা হবে। গুড। আবার দেখেন এখানে মিম, মিমের ভিতরে এই যে নুনের পরে আবার মিম আছে, তার মানে এই যে মিনে একটা নুন সাকিন, এরপরে আবার একটা মিম, তার মানে মিমটা তো ইদগাম, তার মানে এই নুনটাও পড়ে যাবে। পরে যাবে। হুম, এই নুনটা পড়ে গেল, আর এখানকার একটা নুন পড়ে গেল। দেখেন এখানে চেহারাটা কেমন দাঁড়ালো, বি সুরতি, হুম, হ্যাঁ, একটা নুন কেটে দিছি আমি, হ্যাঁ। তারপরে হচ্ছে তি, যেহেতু তাহলে তিম, আচ্ছা তিম, আবার হুম, এই নুনটা কেটে গেল, তাহলে তিম মিম, মি হুম, থেকে মিমে চলে গেলাম, মিম। হুম, হুম, তার মানে ঈদগাম যখনই হচ্ছে তখনই নুন সাকিন পড়ে যাবে। আচ্ছা নিচের এক্সাম্পলটা দেখেন, এখানে হচ্ছে নুন, নুনের পরে মানে নুন সাকিনের পরে যদি নুন থাকে, কারণ ইয়ার মালুনের ভিতরে নুন আছে, তাই না? আচ্ছা তাহলে ফাদু কু ফা লান ছিল, হ্যাঁ, ফা লান, ফা লানের এই নুনটা যেহেতু নুন সাকিন, তার পরের শব্দের শুরুতে নুন আছে, অতএব নুন হচ্ছে ঈদগাম লেটার, তাহলে এই প্রথম নুনটা পড়ে যাবে। তাহলে ফা লান, এই নুনটা থাকবে না, দেখেন এখানে আমি কেটে দিছি, ডান দিকে দেখেন কেটে হুম, দিছি, কেটে দিয়ে তাহলে কি হলো, ফাদু কু ফাল, ফালা, ফালার পরে এই নুনে চলে যাবে ফালান। হুম। কিন্তু সেম আমি ভাবে, তো এটা পড়লাম আজকে, তো ওটাই পড়া দিলাম, কিন্তু ওটা তো না জেনেই পড়ছে আর কি। হ্যাঁ, ওটা আমরা না জেনে পড়তাম, কোনো রুলস যে জানতাম না যে কেন ওটা করতাম, বাট এখন জানলেন যে ইট ইজ বিকজ অফ ঈদগাম রুল। আচ্ছা আমরা একদিন তাই করছি না, যে সাদ্দা পেলে লাফ মেরে চলে যেতাম, তাই না? হ্যাঁ, কিন্তু আজকের এই সূরাটার ভিতরে অনেক কিছু ছিল যেগুলা মনে হচ্ছিল আমরা হ্যাঁ, তো আমরা এখন এই যে রুলসটা জানলাম, এখন আমি জানলাম যে আমরা কেন জাম্প করে চলে যাই, কারণ বিকজ অফ ঈদগাম রুলস আমরা জাম্প করে চলে যাই। ঠিক আছে, এখানে দেখেন ইল্লা রিজালান, এখানেও একটা নুন আছে, সেটা চলে যাবে, দেখেন লানের আমি এটা কেটে দিচ্ছি, হ্যাঁ, ইল্লা রিজালান নুহি, হ্যাঁ, এই পর্যন্ত ক্লিয়ার, এটা সোজা, এটা খুব একটা কঠিন কিছু না, এটা আমরা অলরেডি জানি। সমস্যাটা হবে এখানে, দিস ইজ দ্য নিউ থিং, যেটা আমরা আসলে জানি না। যারা যারা বুঝবেন না প্লিজ কথা বলেন, কথা না বললে আমি জানবো না যে আপনারা বুঝতে পারেন নাই। এইখানে রুলসটা দেখেন, এইখানে হচ্ছে এই যে ফামান, আমরা একদিন এটা পড়ে আসছিলাম, ফামান ইয়া মাল, হ্যাঁ, আমরা এখন থেকে আর ফামান পড়বো না। কারণটা কি, এই নুন সাকিনের পরের শব্দের শুরুতে কি আছে, ইয়া, ইয়া কি ইয়ার মালুন না? ইয়ার মানে হ্যাঁ, তাহলে আমরা এখন থেকে যেটা করব সেটা হচ্ছে এই নুন তো ফেলে দিব, নুন ফেলে দিব, আর ইয়ার উপরে একটা সাদ্দা ইমাজিনারি ধরে নিব। এইটা কি ফরজ ভাই সবটার ক্ষেত্রে ইয়ার উপরে কোনো সাদ্দা থাকবে না? আবার মানে বলো, আমি সরি অন্যগুলা যেমন ঠিক আছে, আমি সাদ্দা দেখে বুঝতেছি যে নুন সাকিন আমি ফেলে দিব, কিন্তু হ্যাঁ, এই ইয়ার ক্ষেত্রে কি ইয়ার ক্ষেত্রে সাদ্দা থাকবে না, ওকে সাদ্দা আমাকে ধরে নিতে হবে। গুড পয়েন্ট। এই যে আগের পেজ, আগের রুলস গুলো যদি আমরা দেখি, প্রত্যেকটাতে সাদ্দা ওয়ার ছিল। ভিতরেও মনে হয় থাকবে না, হ্যাঁ, ওয়ার ভিতরেও মনে হয় থাকবে না, মানে আমরা আগের পরে আসি সূরাটাতে পরে তো আসি ওয়া পরে আসি পাইছিলাম। পরে আসি, যেটা যাচ্ছি সেটাতে যাই। এখানে দেখেন এগুলো প্রত্যেকটাতে কিন্তু হুম সাদ্দা হুম ছিল হুম না, নুনের উপরে সাদ্দা ছিল, মিমের উপরে সাদ্দা ছিল, হ্যাঁ, রয়ের উপরে সাদ্দা ছিল, লামের উপরে সাদ্দা ছিল, সবগুলাতে সাদ্দা ছিল পরেরটাতে। হ্যাঁ, শুধুমাত্র এই যে
ইয়া এবং ওয়াও এই দুই জায়গায় একই সমস্যা হবে, ও সাদ্দা থাকবে না। সাদ্দা থাকবে না। সো আমাকে এটা ইমাজিনারি একটা ধরে নিতে হবে যেটা সাদ্দা আছে, এবং নুনটাকে ফেলে দিতে হবে। ওকে তাহলে ফামান না বলে বলতে হবে যে ফামাই ইয়ামাল। এখানে যারা সাদ্দা ধরে নিই আমি এই জায়গাটাতে, তাহলে কি হবে? ফামাই ইয়ামাল, তারপরে ইমাজিনারি। ফাতাটাও ঝরে যাবে, সুকুন হয়ে যাবে ইয়ার উপরে। তকুন কেন হবে? ইয়ার উপরে ফাথা আছে, ফাথাই থাকবে, কিন্তু সাদ্দা নিয়ে ফাথা হবে। ও আচ্ছা আচ্ছা, ফামাই। মানে ওখানে একটা সাদ্দা, একটা ফাথা ছিল, একটা সাদ্দা চলে আসলে কি হবে? ওখানে আরেকটা ইয়া আসবে, সেই ইয়াটা একটা সকুন আকারে আসবে। তাহলে ফামাইয়া। ওকে, মানে এটাকে সাদ্দা হলে যেটা হয়, সাদ্দা মানে কি? সাদ্দা মানে হচ্ছে একটা হচ্ছে সকুন নিয়ে আর একটা হচ্ছে হারাকা নিয়ে। তো প্রথমে হচ্ছে সকুন, পরে হারাকা, তাই না? হ্যাঁ তাহলে ওই যে প্রথমে সকুন যেটা, সেটা কি? এই একই অক্ষর ইয়া, তাই না? তাহলে ওয়া মা, তারপরে ইয়াতে এসে সকুন, তাহলে ওয়া মাই ইয়া আমাল। ঠিক আছে। কে ক্লিয়ার না? মানে রুলসটা বুঝছেন কিনা সেটা বলেন, কিন্তু আপনার হ্যাঁ, হয়তো পড়তে রুলটা গেলে ভুল হবে। বুঝতেছি ভাইয়া, পরে এটা আরো মানে অনেক লিপি বুঝে। আপা বুঝছেন? জি। শারমিন আপা? সবাই একটু আনমিউট করে আমার একটু বলেন দেখি কে কে বুঝেন নাই। মুস্তাফিজ ভাই? বুঝতে পারছি, কিন্তু বুঝাইতে পারবো কিভাবে জানি না। বলার এই সময় জন্য এই স্লাইডটা খুলে আজকে আমার ক্লাস শেষ হয়ে গেলে বারবার করে দেখবেন। দেখতে হবে। স্লাইডটা আপনাদের কাছে আছে, আপনারা দেখলে মনে পড়বে আমি কি কি আলোচনা করছি। আচ্ছা, এখন ইয়ার দেখেন, আমরা এখানে যেটা দেখলাম, ইয়াতে সাদ্দা দিলাম নুন সাকিনের পরে। যদি একইভাবে দেখেন এই তানউইনের পরেও কিন্তু আসতে পারে, এটা অনেকে খেয়াল করে না। দেখেন এখানে কি একটা মজার জিনিস হচ্ছে, এইখানে ইয়া আর তার আগে হচ্ছে রন। এই রনের এখানে কি আছে? নুন সাকিন। আচ্ছা, তারপরে শব্দ হচ্ছে ইয়া, তার মানে কি হবে? খই রই, ইয়ার উপরে সাদ্দা হয়ে যাবে। হ্যাঁ। খই রই রহু। এপারটা ক্লিয়ার? খই রই রহু। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইখানে চেয়ে দেখেন তো, এটা কি ইদগাম এই জায়গাটাতে? হ্যাঁ দাররতিন তিন খয়র, হ্যাঁ এটা কি ইদগাম এই জায়গাটা? ঈদগাম ঈদগাম না, এটা হইলো ইদহার। ইজহার। এখানে ক্লিয়ার উচ্চারণ হবে, তাই না? কারণ পরেরটা হচ্ছে খ, খ হওয়ার কারণে এটা তিনটা ক্লিয়ার উচ্চারণ হবে। দাররতিন খয়রাহু। হ্যাঁ, আগে রয়েছে মার পরে যে নুন ছিল ওটা ক্লিয়ার, ওখানে নুনটা দেয়া ছিল, পরে ইয়া ছিল। আর এখানে রয়ের পরে নুন না, ওটা তানউইন দেয়া রয়েছে, হ্যাঁ, এবং পরে দুই ইয়া ক্ষেত্রে নুন সাকিন। হ্যাঁ, দুই এই জন্য ক্ষেত্রে। দেখেন এখানে কি লেখা আছে, আমার স্লাইডে কিন্তু আমি অনেক কিছু লিখি, এটা একটু খেয়াল করবেন। দেখেন এখানে কি লেখা আছে? নুন সুকুন। এখানে লেখা আছে তানউইন। তার মানে এই এক্সাম্পলটা হচ্ছে নুন সাকিনের জন্য, এই এক্সাম্পলটা হচ্ছে তানউইনের জন্য। দুইটা নাম কিন্তু জিনিস একই। হ্যাঁ, মানে পুরোপুরি জিনিস এক না, দেখতে তো ডিফারেন্ট, তাই না? এটা তো নুন সাকিন, মানে দেখাই নিয়ম যাচ্ছে যখন নুনের সাকিন। পড়বো হ্যাঁ, পড়ার টাইম। নিয়মের রুল সেম। হ্যাঁ, নিয়মের রুল সেম। আচ্ছা, এর পরেরটা দেখেন ওয়াও দিয়ে একই রকম, মানে ইয়া এবং ওয়াওতে সাদ্দা দেওয়া থাকে না, অতএব সাদ্দা আমাদের ধরে নিতে হবে। এবং সেই নুন সাকিনটা নুনের থেকেও আসতে পারে, অথবা এই তানউইন থেকেও আসতে পারে, একই জিনিস। ঠিক আছে, এখানে ছিল মিন ওয়ালিন, এখানে যাবে যে মিউ ওয়ালিন। মিউ, মিউ, কারণটা হচ্ছে ওয়াও এর উপর যদি সাদ্দা হয় তাহলে মিউ, মিউ ওয়ালিন। এটা দেখেন লাহাবিন, একদিন আমরা পড়তাম লাহাবিন, আমরা এই সূরাটা তো জানি, তাই না? লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন বললে ভুল হয়ে যাবে, লাহাবিন ওয়া তাব,
তাব্বাত, হুম ঠিক আছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, বিউ কারণটা কি? ওয়াওয়ের উপরে আমি সাদ্দা ধরে নিব, মিউ হ্যাঁ ঠিক আছে? ও ফরহাদ ভাই, এর জন্যই ওই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, তাও, হ্যাঁ হাসানা তাও, ওই কারণে। সেদিন আমি এটা নিয়ে কনফিউশন ছিলাম, তাও কেন হইলো, তান কেন হইলো না? সেটাই সেটাই, ওকে, যেন আমরা এখন যত ওইটা তো শিক্ষিত, হাসানাও পড়া যায় না, হাসানা যদি থেমে যান তখন। থেমে যায় যদি সেটা। আচ্ছা, আচ্ছা এবার আঙ্কেল, আমার একটা কোয়েশ্চেন ছিল এখানে। বলে ফেলেন, যে- আর 2 মিনিট পরে আদের নামাজ শুরু হয়ে যাবে। না না, আমরা যদি ওখানে থেমে যাই তাহলে তো আমার তানবিন যেরকম আছে এরকমই পড়বো, তাহলে ওয়ার থেকে আবার আমরা শুরু করবো, তাহলে তার কানেক্ট করতে হবে না, এই রুলটা অ্যাপ্লাই করতে হবে না? হ্যাঁ, কিন্তু যদি একটা সেন্টেন্সের মধ্যে থাকে আলটিমেটলি তো আমার এক সময় করতেই হবে কানেক্ট। আমি তো ওই সেন্টেন্স শেষ হয়ে না গেলে, যেমন এখানে আমি যতই থেমে যাই, আমি লাহাব বললাম, হ্যাঁ, কিন্তু আমাকে তো এই সেন্টেন্স কমপ্লিট করতে হবে। তো লাহাবের পরে থাকা ওয়াত আব্বাত থেকে তো আমি পড়তে পারবো না, আমাকে তো আবার ব্যাক করতে হবে, আবি লাহাবিউ পড়তেই হবে। হুম। আমি তো থেমে যেতে পারবো শুধুমাত্র স্টপিং সাইনে এবং এন্ড অফ দ্য আয়াতে, হুম, আমি তো হুম। মাঝখানে এভাবে থামতে পারবো না। আমি দম নেওয়ার জন্য থামছি ঠিক আছে, বাট ওয়েন আই উইল রিজিউম, আমি আবার গো ব্যাক করবো 2-3টা ওয়ার্ড আগে গিয়ে তারপরে আবার আসবো। So তখন তো ওখানে সেই ধাক্কা ওখানে খাইতেই হবে আমার, পালানোর তো কোনো উপায় নেই। হুম পরে ভাই এই যে ইথার লেটার গুলার সংক্ষেপে একটা কিছু বানানো যায় না? থ্রোট লেটার। থ্রোট লেটার, আমরা না, থ্রোট throat লেটার letter সবার না, মুখস্থ আছে। আচ্ছা, আপাতত থ্রোট ঈদগাম পড়তেছি, ইয়ার ঈদগামে মালুনের থাকি। মতো আর কি, আচ্ছা, ঈদগামটা পড়ে নিই, হ্যাঁ। ইয়ার আচ্ছা, মালুনের মতো। হ্যাঁ আপনি বানায় ফেলেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। 2 মিনিট আচ্ছা, এখানে দেখেন, এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, হয়তো হাতে 2 মিনিট আছে এই জন্য বলছি। দেখেন এখানে এইটা কি ঈদগাম? রুবিনা, এটা কি ঈদগাম? ইয়ার মালুন এই যে ইয়ার উপরে ইয়া 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 আছে, আর তার আগে একটা নুনের উপরে সাকিন আছে, তাই না? ইউন, ইয়া, নুন। এই ছোট্ট যে ইয়া যেহেতু আছে, তার আগের অক্ষরটাতে নুনের উপরে সকুন আছে, এটা কি ঈদগাম নাকি না? এখানে তো লেখা আছে নো ঈদগাম, কিন্তু আমার তো মনে হচ্ছে ঈদগাম। আমার স্লাইড এই জন্য বিপদে ফেলাইছে, স্লাইড হলে ওইটা হাইট থাকতো, লাস্টে দেখাতো, যেখানে দেখাই ফেলছেন, কিছু করার নাই। নো ঈদগাম কারণটা কি? আমি বুঝছি, ওই যে লেটার তো ভিতরে, ওয়ার্ডের শুরুতে তো না। হ্যাঁ, মানে দুই হচ্ছে 2 ঈদগাম ওয়ার্ড রুলস মার্জ আমরা, না কেন? হ্যাঁ ঈদগাম আমরা শিখছি হচ্ছে 2টা ওয়ার্ড মার্জ হবে, এখানে একটা ওয়ার্ডের মধ্যে ঘটনাটা ঘটতেছে, তার মানে এটা ঈদগাম না। ঈদগাম না। হুম, এটা ঈদগাম না। এটা কি রুল তাহলে? এটা ইথার। না, এটা ইধারও তো না। না, ঈদগাম না, এটা নুন সাকিন। হ্যাঁ, এটা আমরা পরে শিখবো। নুন মারসু। আচ্ছা, একটা মজার জিনিস দিয়ে শেষ করে দিই, সেটা হচ্ছে যে ডান দিকে যে কোরআনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এখনকার আমরা যেটা শিখছি সেইটা, হ্যাঁ, মানে এটা মোটামুটি এই একই আয়াত আমি পুরানো বাংলাদেশি কোরআন থেকে খুঁজে বের করেছি। মজার ব্যাপার হচ্ছে যে ওই যে আমাদের যে নুনের উপরে দেখেন, নুন সাকিন, নুনের উপরে কিন্তু ইয়া সাদ্দা দেওয়া নাই, তাই না? না। মানে নুন সাকিন আছে, আবার ইয়ার উপরে সাদ্দা দেওয়া নাই, তাহলে আন ইয়াতাহা, তাহলে এটা হবে হচ্ছে আই ইয়াতাহা, ইয়াতা। নুনটা পড়ে যাবে, ইয়ার উপরে সাদ্দা হবে। মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে ওই পুরানো যে কোরআনটা ছিল সেটার মধ্যে সাদ্দাটা দেওয়া ছিল ডাইরেক্ট ইয়ার উপরে। তাহলে তো সহজ হয়ে গেল। এটাই তো হ্যাঁ, শুনলাম। হ্যাঁ, এরা হচ্ছে মানে এই যে ইয়ার উপরে সাদ্দা দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা তো তো মনে রাখা দরকার নাই, তাহলে পড়ে যেতে হবে। হ্যাঁ, বাংলাদেশি মুসাফ হলে এই সমস্যাটা হতো না, কিন্তু আমরা যেহেতু ওটা পড়তেছি না, ওটা নিয়ে এখন মাথা ঘামে লাভ নেই। কারণটা হচ্ছে ওইটা স্পেলিং গত ভাবে ওটা ভুল, আমরা যেটা একটু আগে দেখলাম ওটা স্পেলিং গত ভাবে ভুল, ওটা এই জন্যই এই মুসাফে এটা রাখে নাই। কিন্তু বাংলাদেশি মুসাফে যেটা করছিল সেটা হচ্ছে যে ওই পড়তে পারলেই হলো, মানে আছে না ওই যে বাংলাদেশে আমরা বলতাম যে শিক্ষিত হার, কিভাবে শিক্ষিত? নিজের নামটা লিখতে পারে শিক্ষিত, কিন্তু নিজের নামে যে অন্য কারোর নাম লিখে ফেলছে এদিকে কোনো খেয়াল নাই। তো ওইরকম বাংলাদেশে আমরা তো আরবি টারবি জানতাম না, পড়তে পারলেই তো হলো। পড়তে পারলেই হয়, হ্যাঁ, তো ওই গ্রামার জানা কনসেপ্টটা দরকার ওইটা নাই। ছিল আর কি, ওই কারণে ওইটা ওইভাবে দেওয়া ছিল। এরা তো আরবি, এরা তো মানে ওই নিয়ম কানুন অনুযায়ী লিখতে হবে এদের। হ্যাঁ, সেই জন্য ওই কারণে হচ্ছে যে এখানে ইয়া
আমরা জানবো এখানে সাদ্দা হবে, কিন্তু আমরা লিখবো না, কারণ লিখলে এটা বানানটা ভুল হবে। এই জন্য কোরআনে ওইভাবে লেখা। বেরোয় ঠিক গেলাম। আছে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত Okay. আজকে। জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ Okay. আমি এইখানে এক্সারসাইজ করার জন্য একটা দুইটা দিয়ে দিব, আপনাদের কাছেও আছে, এখান থেকে আপনার করে আমাকে একটু পাঠাবেন। আর আজকে যে পেজটা শিখলাম তার পরের পেজটা হোমওয়ার্ক থাকবে আমাদের। আজকে ছিল মনে হয় 85, 85, 86টা পড়তে হবে। হ্যাঁ, তার মানে আমি আর ওই সূরা শেষটুকু? হ্যাঁ, না ওরকম সূরা নাম্বারটা বলতে পারছি না, কারণ আমি না যেহেতু এই পেজ সূরাটা নাম্বারে যাব। 40 আয়াত ছিল, আপনি মানে 30 দিয়েছেন। আমি আসলে পেজ নাম্বার ধরে যাব আপু, আমি আচ্ছা আমার আচ্ছা ওটা মনে রাখতে একটু সমস্যা হবে। আমি জাস্ট দেখেন 582, আমরা 83 নাম্বার পেজ পড়বো। আপনি একটু খুলে আপনার কোরআনে দেখে হ্যাঁ নেবেন যে হ্যাঁ, কত কিন্তু নাম্বার পেজ। তাহলে 82 এর যে ওই ওই এইটা 10 আয়াত আছে, আপনাকে আমি এমনি জানাচ্ছি আর কি। পরে কি তাহলে ওই পেজে আর বাকি যেটা সূরা বাকি শুরু যা হয়ে? থাকবে যা থাকবে, আচ্ছা যদি অন্য সূরাও শুরু হয়ে যায় তাহলে অন্য সূরার অতটুকু পড়বেন, আমরা পেজ বাই পেজ যাব। আচ্ছা। হ্যাঁ, এখন ওই এমনও হতে পারে যে কদিন পরে গিয়ে দেখা যাবে একটা পেজের মধ্যে দুইটা সূরার অর্ধেক অর্ধেক চলে আসছে, আমরা দুইটা সূরার অর্ধেক অর্ধেকই পড়বো, যেহেতু পেজ বাই পেজ যাচ্ছে। আমি আর ওই সূরার আয়াতে যাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। রবিবারে দেখা হচ্ছে। আসসালামু হ্যাঁ। আলাইকুম।